সুপ্রিয় দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিনে অফুরান ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান এবং আমার সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য আছেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। দর্শক, আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার আপনার কাছে যেতে চাই। আমরা আজ মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনের আজকের এই বিশেষ আয়োজনের বিষয়ই রেখেছি যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কতটা এগোলো বা শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে কিভাবে আসলো, ঐতিহাসিক একজন ইতিহাসবিদ হিসেবে আপনার দৃষ্টিতে মূল্যায়নটা কী? ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটার উত্তর বেশ বড় হয়, তবে বড় কথা বলার সময় তো নেই আমাদের এখানে। ছোট করে অনেক কথা বলতে হবে, বিন্দুতে সিন্ধুর গভীরতা ধরতে হবে। আপনি বিষয়টি নির্বাচন করেছেন নেতৃত্ব, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। কাজেই প্রথম প্রশ্নটি ওঠে নেতৃত্ব নিয়ে। তার আগে একটু ভূমিকা স্বরূপ বলে নেই, আমি তো ইতিহাসের নগণ্য মানুষ। সবসময় ঘটনার পেছনে ঘটনা যা আছে সেটি দেখবার চেষ্টা করি এবং প্রায় অভিন্ন প্রেক্ষাপট আবিষ্কার করবার চেষ্টা করি। তেমনি উদ্যোগ থেকে দেখতে পাচ্ছি যে পৃথিবীর ইতিহাসে স্বদেশ প্রত্যাবর্তন নেতার এটা কিন্তু একটা চমকপ্রদ ঘটনা। যেমন ধরুন, আমি সংক্ষেপে বলি যে লেনিন যদি না দেশে ফিরতেন তাহলে বলশেভিক বিপ্লব আমরা পেতাম না, কখনোই পেতাম না। আর বঙ্গবন্ধু যদি 10ই জানুয়ারি 72-এ বাংলাদেশে না ফিরতেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বটি নিয়ে প্রশ্ন থেকে যেত। গার্ডিয়ান পত্রিকায় প্রথম পাতায় খবর ছিল, বাংলাটা হচ্ছে যে শেখ মুজিব যখন ঢাকা বিমানবন্দরের বাইরে পা দেবেন তখন বাংলাদেশ রাষ্ট্রটি বাস্তব হবে। সেই ধারাবাহিকতায় যদি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের কথাটা ভাবি, তার তো দেশে ফেরার কথা ছিল না আর কি, কিন্তু তিনি ফিরেছেন বিশেষ একটি পরিস্থিতিতে। তো সেই পরিস্থিতিতে ৮১-১৭ মে ফিরলেন তিনি। ফিরবার পরে আজ পর্যন্ত প্রায় ৩৯ বছর তার দলের হাল ধরে আছেন তিনি আর কি। তো এর মধ্যে চতুর্থবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সব কাজ যে আমাদের বিচার বিবেচনা বোধ বুদ্ধি অনুযায়ী করেছেন তা আমি বলবো না, কিন্তু যা করেছেন তা মোটা দাগে যদি আমি সামগ্রিকভাবে বিচার করি তাহলে বলবো তিনি না ফিরলে বাংলাদেশের অনেক কিছুই হতো না যা আজকে বাংলাদেশে দেখছি। এবং আরেকটা কথা বলি নেতৃত্ব নিয়ে এখানে, যে দেখুন নেতৃত্ব নিয়ে তো অনেক রকমের সংজ্ঞা আছে, তবে হেনরি কিসিঞ্জার আমাদের খুব অপ্রিয় ব্যক্তিত্ব। শুধু মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছেন তা নয়, মুক্তিযুদ্ধের পরও অভিসম্পাদ দিয়েছেন আমাদেরকে যে আমরা একটা তলাবিহীন ঝুড়ি হব। কিন্তু সেই মানুষটি আবার ভালো ছাত্র ছিলেন, ভালো গবেষক ছিলেন আর কি। বিবেক এবং চেতনার বিকৃতি ঘটেছিল বলেই ওই ভূমিকা পালন করেছেন, ওই মন্তব্য করেছেন। সত্যকে তিনি দেখতে পারেননি। তবে তিনি যা বলেছেন নেতৃত্ব সম্পর্কে চমৎকার। আজকে আপনার প্রশ্নের প্রেক্ষাপটে তো আমার মনে পড়ছে, তিনি বলছেন নেতার কাজ হচ্ছে জনগণকে সেখানে নিয়ে যাওয়া যেখানে তারা যেতে চায়। সোজা বাংলায় তার ইংরেজি বক্তব্যে। তো আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমি যেখানে দেখতে পাচ্ছি
সেখানে আমরা যেতে চেয়েছিলাম। সংক্ষেপে বলি, সাংকেতিকভাবে, যে 96-এর আগে বাংলাদেশ ছিনতাই হয়ে যাচ্ছিল, সোজা বাংলায়, মেঠো বাংলায় যদি বলি, যে ছিনতাই হয়ে যাচ্ছিল এই জন্যে 75 থেকে 96 মুক্তিযুদ্ধের বাংলাদেশ ছিল না। শেখ হাসিনা এলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে আনলেন। তিনি যে সব কিছু মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী করছেন তাও আমি বলবো না, কারণ আমি অনেক ক্ষেত্রেই সমালোচনা করছি, কিন্তু শেখ হাসিনা আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধের প্রতীক আর কি, কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা, যে বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা আর কি। জি, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনার কাছে আবার আসবো আমি আরো বিস্তৃত করব পরে। আপনার কাছে আবার আসবো আমি। সুভাষ সিংহ রায়, যেটি ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার বললেন যে শেখ হাসিনা না ফিরলে বা সে না থাকলে অনেক কিছুই হয়তো আমরা পেতাম না, সেই অনেক কিছুই বাংলাদেশকে আসলে, যদি আমরা সোজা কথায় বলি যে বাংলাদেশ শেখ হাসিনার কাছ থেকে কি পেল? আপনার উত্তরে যদি আমি বলি যে তিনি কি পাননি, আমরা কি পাইনি। 1983 সালে কবি হাসান হাফিজুর রহমান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন বঙ্গবন্ধু ভবনে কথা বলছেন, তখন হাসান হাফিজুর রহমানের বয়স অনেক, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স তখন বা কতই বা 30 পার করেছেন। সেই মেয়েটিকে বারবার তিনি আপনি আপনি করে কথা বলছেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কিছুটা বিব্রত হয়ে বলছেন যে আপনার চেয়ে আমার বয়সে অনেক আমি কম, আমি অনেক ছোট, আপনি 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 করছেন কেন? তখন হাসান হাফিজুর রহমান একটা কথা বলেছিলেন যে আপনিই তো বাংলাদেশ। আপনি 1981 সালের 17ই মের এই সময়টা যদি হিসেব করেন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন যেভাবে বিস্তৃত করেছেন, অল্প কথায় উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যদি দেশে না আসতেন, 6 বছরের যে তার লড়াই সংগ্রাম, এবং এটা তো এত ছোট বিষয় ছিল না। আজকেই আবার বিভিন্ন টেলিভিশনে দেখাবে হাসিনা এর ডটার্স টেল, যেটা 2018 নির্বাচনের আগে যেটা সিআরআই যেটা তৈরি করেছিল, সেখানে তো স্পষ্ট করা আছে যে কি লড়াই সংগ্রাম তিনি গত সেই 75 থেকে 81 পর্যন্ত তিনি করেছেন। আর তখন বাংলাদেশের অবস্থা কি ছিল? 81 সালের 17ই মে মাত্র 5 দিন আগে 11ই মেতে নিউজিক পত্রিকা থেকে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আপনি এরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশে কেন যাচ্ছেন, এত ঝুঁকি কেন নিচ্ছেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন যে আমি ঝুঁকি জেনেই বাংলাদেশে যাচ্ছি, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে আমাকে দেশে যেতেই হবে, আর ঝুঁকি না নিলে মহৎ কাজ করা যায় না। তা এমন একটা সময়ে বাংলাদেশের তখনকার কি প্রেক্ষাপট ছিল, এখনকার কি প্রেক্ষাপট ছিল, এটা বিস্তৃত বিবরণ দিতে গেলে অনেক বাক বিস্তারের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। আমি খুব ছোট ছোট করে 2-1টি কথা বলি। আজকের এই 4 দশকে বাংলাদেশের কি উন্নতি ঘটেছে, একেবারে যারা ধর্মান্ধ কিংবা প্রতিক্রিয়াশীল, কিংবা যারা একেবারে পাকিস্তান তন্ত্রকে একেবারে ভিতরে ধারণ করে রেখেছেন, তারা ছাড়া যে কোনো সাধারণ মানুষ বলবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কি উন্নয়ন ঘটেছে, কি সমৃদ্ধির দিকে বাংলাদেশ এগিয়ে গেছে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ঠিকই বলেছেন, নানান রকম প্রান্তিক বিচ্যুতি নিয়ে আমরা আলাপ করতে পারি, নানান রকম উত্থান পতনের ভিতরে অনেক সিদ্ধান্ত মনে হতে পারে আপাততভাবে যে সিদ্ধান্ত তো সঠিক ছিল না, এই নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে। কিন্তু তিনি যে বাংলাদেশকে যে মর্যাদায় দিয়েছেন, আপনি দেখেন এইমাত্র কয়েকদিন আগে 22শে সেপ্টেম্বর তিনি ব্রিটেনের যে পত্রিকাটি গার্ডিয়ান পত্রিকায় তিনি যে লেখা লিখেছেন, সে লেখার একটা লাইন বলি, তিনি সমগ্র বিশ্ববাসীকে জানিয়েছেন যে আজ এমন একটা সময় পুরো বিশ্বকে পিঠ দেখিয়ে উল্টো পথে চলা কারোরই পক্ষে সম্ভব না। চিন্তা করে দেখুন তো, আজ থেকে 46 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন বাংলায়, এবং তার আগে 17ই সেপ্টেম্বর যে জাতিসংঘের সদস্যপদ লাভ করা, সেটা তো অনেক বড় লড়াই।
অনেক বড় লড়াই। আমি খুব দ্রুত দু একটি কথা বলি। 72 সালে 8ই আগস্ট বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশের দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, তিনি একটি চিঠি লিখেছিলেন তৎকালীন জাতিসংঘের মহাসচিব বরাবর। জি। এবং সেই লড়াই গণচীন এবং পাকিস্তানের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সমস্ত কিছু মোকাবেলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব যে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছেন 136তম দেশ হিসেবে, কিন্তু তার এর মধ্যেই তিনি 120টি দেশের তিনি স্বীকৃতি লাভ করেছিলেন। তা আমি ওই বিস্তৃত বিবরণে যাচ্ছি না, আমি যে জায়গায় শেষ করব, আজ থেকে 2 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ আজকে সচিবের মহাসচিব এখানে উপস্থিত আছেন, একমাত্র শেখ হাসিনাই বলেছেন এবার জাতিসংঘের অধিবেশনে। তিনি বলছেন আমরা কোভিড-19 যে মোকাবেলা করার যে অবস্থায় আছি তা নিশ্চয়ই শীঘ্রই আমরা ভ্যাকসিন পেয়ে যাব। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে এবং সকল দেশ যাতে একই সাথে একই সময় ভ্যাকসিন পায় তার নিশ্চয়তা দিতে হবে, বিধান করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ব যদি প্রয়োগ করা হয়, এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের আছে এবং একমাত্র বঙ্গবন্ধু কন্যার পক্ষে এটা বলা সম্ভব। আমি শেষ করছি ওই জায়গায়। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আছেন, আমার যদি ভুল ত্রুটি হয় উনি ধরিয়ে দেবেন। এই বাংলাদেশ, বাঙালি জাতি, হাজার বছরের যে বাঙালির যে সংস্কৃতি, বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 25 সেপ্টেম্বর তিনি যে বাংলায় ভাষণ দিয়েছিলেন, সে ভাষণ দেওয়ার আগে তিনি বলেছিলেন আমি ইংরেজিতে ভালোই বক্তৃতা দিতে পারি, কিন্তু আমাকে আজকে এই বাঙালি জাতির পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে আমার সংগ্রামের ঐতিহ্যের এই ধারাবাহিকতায় বাংলায় বক্তৃতা দিতে হবে, তিনি দিয়েছিলেন। এবং তখন যা বলেছিলেন এখনকার রাজনীতির প্রেক্ষাপটে তাও কিন্তু সব প্রাসঙ্গিক। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই বাংলায় যে প্রসঙ্গটি, এটা বলে শেষ করব। আপনি দেখেন 1913 সালে আমার সকলের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা ভাষাকে এই মর্যাদায় আসীন করেছেন, তিনি তার নোবেল পুরস্কারের যে বক্তৃতা, সেই বক্তৃতায় বাংলার একটি শব্দ উচ্চারণ করেননি। পরবর্তীতে বাংলায় আরেকজন বাঙালি অমর্ত্য সেন, তিনি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বসভায়, তিনি কিন্তু বাংলায় কোনো শব্দ উচ্চারণ করেননি। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকেরই খুব প্রিয়, শান্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন 2006 সালে, বাংলায় কোনো শব্দ উচ্চারণ করেননি। এমনকি সর্বশেষ যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কলকাতার বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নোবেল বক্তৃতায় কোথাও কোনো বাংলার উচ্চারণ নাই। অথচ দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব তার 22 বছর পরে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জাতিসংঘে আবার বাংলায় বক্তৃতা দিলেন 1996 সালে 24 অক্টোবর, এবং 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো যে 188 দেশের সমর্থনে আপনি যে বাংলা যে আন্তর্জাতিক মাতৃভাষায় পরিণত হলো, এটাও কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের সেই সময়কার একটি গুরুত্বপূর্ণ অর্জন। অর্থাৎ বাংলাকে, বাঙালি জাতিকে এই মাথা উঁচু করে দেওয়ার যে ব্যাপার, সেই বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারাবাহিকতায় তিনি বজায় রেখেছেন। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, যেটি আমাদের ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার উল্লেখ করেছেন যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে আনা, সেই সংগ্রামটা তো আসলে খুব সহজ ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ফিরিয়ে আসার সে লড়াইটা কতটা কঠিন ছিল আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। শুভ দিন, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। এটা একটা ঐতিহাসিক দিন। আমি বলবো যে স্যার ঠিকই বলেছে, জননেত্রী শেখ হাসিনা ফিরে না আসলে আমরা আজকের আধুনিক উন্নত বাংলাদেশ হয়তো পেতাম না। দেখুন, এইটা একটা চ্যালেঞ্জ ছিল জননেত্রী শেখ হাসিনার জন্য। 75-এর পর আমরা যদি দেখি যে এই খুনি জিয়াউর রহমানের নেতৃত্বে এটা একটি পাকিস্তানি ভাবধারার দিকে নিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং নেতাকর্মীদেরকে অনেক ষড়যন্ত্রের মাধ্যমে, হত্যা, অত্যাচারের মাধ্যমে একদম দলকে কোণঠাসা করেছিল। 81-র 17 মে যখন জননেত্রী শেখ হাসিনা ফিরে আসলো, তখনই দেখলাম এই সারা দেশের নেতাকর্মীদের সংগঠিত করলো এবং নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করলো। সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, স্যার যে কথা বললো সেই স্বপ্ন দেখাতে শুরু করলো
এবং তার নেতৃত্বেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক দল, এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা 4 বার এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আসছে বাংলাদেশের। সুতরাং এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার শুরু থেকে, প্রথম থেকেই একদম আপাদমস্তক একটি কার্বন কবি বঙ্গবন্ধু শেখ মুজিবের, এবং ছোটবেলা থেকেই পিতার সেই নেতৃত্ব দেখেছে, সেই পরিমণ্ডলে বড় হয়েছে। এবং স্টুডেন্ট লাইফেও আমরা সবাই জানি যে ক্লাস 9-এ যখন পড়তো, সেই পরোন্নতি যে একটা পরীক্ষায় সেখানে 5 নম্বর চেয়ে 1 নম্বর কম পেয়েছিল। কারণটা হলো সেখানে উনি এই পরিণতিতে যে আইয়ুব খানের বাপদারার যে লেখা ছিল সেটা সে লেখা নেই, তার বঙ্গবন্ধুর তার পিতার যে আদর্শ সেই অনুসারে সে এখানে রাজনৈতিক বক্তব্য সেইখানে লিখেছিল। সেখান থেকে বোঝা যায়, পরবর্তী সময়ে টিচার এসে ক্লাসে বলল যে অনেকে ক্লাসে খাতায় লিখেছে রাজনৈতিক বড় বড় নেতাদের বক্তব্য লিখেছে। তার মানে তখন থেকেই ওনার যে দৃঢ় মানসিকতা, ওনার যে বিশ্বাস, এই রাজনীতির বিশ্বাস, ওনার পিতার আদর্শের যে বিশ্বাস তখন থেকে লালিত করেছেন। এবং ছাত্র রাজনীতিতে উনি ছিলেন, বিপি ছিলেন ইডেন কলেজের, তখন থেকে আসলে ওনার এই রাজনৈতিক প্রজ্ঞা নেতৃত্বে তখন থেকে গড়ে উঠছিল। তো আমরা যদি দেখি যে পিতার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়েই কিন্তু এগিয়েছেন তিনি, সেইভাবেই কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, পিতার স্বপ্ন পূরণ করেছেন। আমরা মনে করি যদি দেখি যে বাংলাদেশ বঙ্গবন্ধু স্বল্প উন্নত দেশে নিয়ে গেছিল, সেখান থেকে কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে মধ্যমায়ের দেশ কিংবা উন্নয়নশীল দেশ। আজকে তথ্য প্রযুক্তির কথা যদি বলেন, এই বেতবুনিয়া বহু উপকেন্দ্র, সেখান থেকে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট কেন্দ্র আজকে উন্নত তথ্য প্রযুক্তির দেশ। বঙ্গবন্ধু গ্রামীণ সমবায়কে উদ্বুদ্ধ করেছিলেন, সেখানে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করেছিলেন। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামীণ অর্থনীতি অসম্ভব শক্তিশালী, অনেক নিরাপত্তা বলয় কর্মসূচি আছে। এবং গ্রামে যদি এখন যান, আজকে গ্রামের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষি খামার, পোলট্রি খামার, বিভিন্ন মৎস্য চাষ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে গ্রামীণ অর্থনীতি খুব শক্তিশালী। আজকে গ্রামে যান, খালি গায়ে কাউকে পাবেন না, কুড়ে ঘর পাবেন না, ভিক্ষুকের বাড়িতে এলইডি টেলিভিশন, রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ। আজকে আমি মনে করি যে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলা আজকে গ্রামে আছে। আপনারা যদি দেখেন এই স্বাস্থ্য সেক্টরে, আমি চিকিৎসক, স্বাস্থ্য সেক্টরের মানুষ, স্বাস্থ্য সেক্টরে দেন বঙ্গবন্ধু গরিব মানুষের স্বাস্থ্যসেবার জন্য উনি ইউনিয়ন হেলথ উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার গড়ে করেছেন। জননেত্রী শেখ হাসিনা আজকে আরও এই প্রান্তিক পর্যায়ে গণমানুষের স্বাস্থ্যসেবার জন্য আজকে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন, এবং এটা আজকে আন্তর্জাতিক বিশ্বে প্রশংসিত এবং একটি রোল মডেল স্বাস্থ্যসেবায়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে স্বাস্থ্যসেবার অনেক উন্নয়ন হয়েছে এবং আন্তর্জাতিক অনেক পুরস্কৃত হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য। এরকমভাবে প্রত্যেকটি সেক্টরে যদি দেখেন, আজকে এই যে জাপানের সাথে বঙ্গবন্ধু তখন এই যমুনার সেতুর চুক্তি করেছিলেন, সেই পরিকল্পনাগুলো আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু। বঙ্গবন্ধু রাশিয়ার সাথে পরমাণু চুক্তি করেছিল, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপপুর পরমাণু কেন্দ্র, আজকে বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য, বিশ্ব স্যাটেলাইট ক্লাবের সদস্য আমাদের বাংলাদেশ। এই অগ্রযাত্রা, এই নেতৃত্ব, এই বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু আজকে এই উন্নত বিশ্বের বাংলাদেশ। আমরা একটা বিরতি নিয়ে আসব। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আমরা যেটি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে আলোচনা করছিলাম, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে আসলে বাংলাদেশ, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বটা কতটা প্রয়োজন বাংলাদেশের জন্য আগামী দিনের পথ চলায়, বিশেষ করে বহির্বিশ্বে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, জনগণের নিরাপত্তার জন্য? আপনার ধন্যবাদ। এই প্রশ্ন উত্তর কিন্তু আমি চুম্বকভাবে দিয়েছি ডক্টর হেনরি কিসিঞ্জারকে উদ্ধৃত করে, যে বাংলাদেশ বাঙালি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, তারা যেখানে যেতে চায়, যে গন্তব্যে পৌঁছতে চায়,
তার পথ নির্মাণ করেছেন শেখ হাসিনা, গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করেছেন। গন্তব্যে পৌঁছানোর ব্যাপারটি সুদূর পরাহত নয় এখন। তো এখন ধরুন আপনার প্রশ্নের উত্তরে যে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং বাংলাদেশে হাল ধরবার পরে কি পেয়েছি, এক এক করে যদি একটি তালিকা তৈরি করে নেই, তার বিপরীতে আবার যা পেতে চেয়েছিলাম পাইনি বা যেভাবে পেতে চেয়েছিলাম তা পাইনি, সেটাও তালিকা করি এবং একটা স্থিতিপত্র তৈরি হয়ে যায়। তো সেখানে দেখা যাবে যা পেয়েছি তার তালিকা অনেক অনেক ভারী, আর অন্য তালিকা অনেক ছোট। তো যেমন ধরুন মোটা দাগে যদি বলি, শেখ হাসিনা যদি না ফিরতেন তাহলে আওয়ামী লীগের কী দশা হতো। যখন তিনি ফেরেন আওয়ামী লীগ ভাঙনের মুখে, সেই আওয়ামী লীগকে তিনি দৃঢ়ভাবে ধরে নেতৃত্ব দিলেন। আজও পর্যন্ত আওয়ামী লীগ টিকে আছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড় মাটি ও মানুষ লগ্ন দল আওয়ামী লীগ, এর নেতৃত্বে তিনি আছেন। 2 নম্বর, তিনি যদি না ফিরতেন তাহলে কি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হতো? কখনোই না। তিনি যদি না ফিরতেন তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী রাজাকারদের বিচারও হতো না। তো এগুলো মোটা দাগের। আচ্ছা ধরুন আমি যখন তাকে পর্যবেক্ষণ করি ইতিহাসের স্বার্থেই, আমি তখন দেখছি যে তার নেতৃত্বের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য খুঁজে পাই বলেই এই অর্জনগুলো আমাদের জন্য নিশ্চিত হচ্ছে। যেমন আমি 4টি বৈশিষ্ট্য নিজের বিবেচনায় নির্ধারণ করেছি। একটি হচ্ছে তিনি মানবিক, মানবতার জননী হিসাবে ইতিমধ্যেই আখ্যায়িত হচ্ছেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে। এটা আমাদের দেওয়া না, বিদেশি চ্যানেল থেকে তাকে মানবতার জননী বলা হয়েছে। এবং অজস্র অসংখ্য তথ্যচিত্র আছে আমাদের সামনে তিনি কী পরিমাণ মানবিক। যেমন 6ষ্ঠ শ্রেণীর একটি ছাত্র তার কাছে একটা চিঠি লিখেছিল, চিঠি তার কাছে পৌঁছায়, সে বলে যে আমার এই এলাকায় নদীর উপরে যদি একটা সেতু হতো তাহলে অনেক মানুষ নৌকাডুবি হয়ে যে মারা যাচ্ছে সেটা হতো না, চলাচলের কত সুবিধা হতো। এবং তারপরে চিঠি পড়ে তিনি ওই এলাকায় সেতু বানিয়েছেন এবং সেতু দুপাশে পথ উন্নততর করবার জন্যে বরাদ্দ দিয়েছেন, হয়েছে। আচ্ছা, এ ধরনের অনেক চিত্র, বা কদিন আগে এক প্রতিবন্ধী অনেক চিত্র আছে। কিশোরীর সাথে কথা বললেন মোবাইলে। কাজে তিনি অত্যন্ত মানবিক এবং তার বচন, কথা আপনি লক্ষ্য করুন, আমি খুব খেয়াল করে শুনবার চেষ্টা করি যে কোন শব্দ ব্যবহার করছেন, কোন বাক্য ব্যবহার করছেন, তার মুখভঙ্গি কী, তার দেহভঙ্গি কী, সব আমি লক্ষ্য করি। এবং আমি কারণ হচ্ছে মার্কিন জীবনীকার বিল অ্যাডলার একবার বলেছিলেন যে কথা দিয়ে একজন মানুষকে যত চেনা যায় আর কিছুতে তত হয় না। তিনি জীবনী লিখতে গিয়ে এটা দেখেছেন। তো শেখ হাসিনাকে যখন আমি পর্যবেক্ষণ করেছি তখন আমি দেখছি তার মধ্যে এই মানবতাবাদ। 2 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে, দেখুন যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন প্রত্যেকটি সিদ্ধান্তের মধ্যে আমি একটা দূরদৃষ্টি লক্ষ্য করেছি। দূরদৃষ্টি তার সবসময় আছে। এই যে কিছুক্ষণ আগে সুভাষ জাতিসংঘের সর্বসাম্প্রতিক ভাষণের কথা উল্লেখ করলো, এর মধ্যে দেখুন চমৎকার চমৎকার দূরদৃষ্টি সম্পন্ন বক্তব্য আছে এখানে আমি লক্ষ্য করেছি। অর্থাৎ তিনি জাতি পর্যায় ছেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রভাবটি তৈরি করছেন, তিনি আছেন। 3 নম্বর বৈশিষ্ট্য, এতদিনে অনেক কাজ করেন, 4র্থবারের মতো প্রধানমন্ত্রী, তিনি সৃজনশীল তৈরি করেছেন। এবং তার সঙ্গে কিন্তু আর একটা বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে যে তিনি উদ্ভাবনী, অর্থাৎ ইনোভেটিভ। তো তার দৃষ্টান্ত
কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক করে তিনি স্বাস্থ্যসেবাটিকে, পরিষেবাটিকে জনগণের দরজায় পৌঁছে দিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। চমৎকার একটি ব্যাপার। এতে করে সরকারের বাড়তি ব্যয় কোনো হচ্ছে না। তো এই জন্য বঙ্গবন্ধুকে যেমন আমরা বিচার করি নানানভাবে, যেমন আমার বিইউপিতে আমরা একটা বইয়ের কাজ করছি বঙ্গবন্ধুর উপরে, একটু ব্যতিক্রমী বই, বিশ্লেষণমূলক হবে, তার নেতৃত্ব বিশ্লেষণ করছি আমরা, গতানুগতিক জীবন কাহিনী নয়, এ প্রচুর লেখা হয়েছে। তো বঙ্গবন্ধুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পাচ্ছি আমরা, সেই বৈশিষ্ট্য অনেকগুলোই শেখ হাসিনার মধ্যে চলে এসেছে। তার কারণও আছে। মিশরের সাংবাদিক আল মুরসি শেখ হাসিনার উপর একটা বই লিখেছেন, যার বাংলা অনুবাদ বাংলা একাডেমি ছেপেছে। সেখানে একটি জায়গায় বলছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মানেই ছিল বঙ্গবন্ধুর আত্মার প্রত্যাবর্তন। আমি যখন শেখ হাসিনাকে দেখি তখন বঙ্গবন্ধুকে দেখবার চেষ্টা করি। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনার কাছে আবার আসবো আমরা। সুভাষ সিংহ রায়, যেটি আনোয়ার হোসেন স্যার বললেন যে আমরা যখন শেখ হাসিনাকে দেখি তখন বঙ্গবন্ধুর একটি প্রতিচ্ছবি দেখি। বাংলাদেশের মানুষ যে 1975-এর যে তার যে জাতির পিতাকে হারিয়েছিল সপরিবারে, সেই জায়গাটা শেখ হাসিনা আসলে কতটা পূরণ করতে পেরেছে? বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশার জায়গায় কি নিয়ে যেতে পারবে তার নেতৃত্ব? আপনি কি মনে করেন? আপনি যদি এই প্রশ্নটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে করেন, তিনি কিন্তু একেবারে চটজলদি উত্তর দিবেন যে আমি কাজ করে যাচ্ছি এবং সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই বাংলাদেশের মানুষের জন্য অনেক কাজ করবার আছে। কবি নির্মলেন্দু গুণ একবার কবিতা লিখেছিলেন, যে কবিতাটা নিয়ে পথে পথে পাথর, এবং সেটা নিয়ে একটা কাব্যগ্রন্থ আছে, পথে পথে পাথর। সেখানে লাইনটি হচ্ছে এই যে আপনার বেদনা আমি জানি, আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছেন মাত্র, পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরুপথ। আপনি যদি হিসাব মিলিয়ে দেখেন, 21 সালের 17ই মে যখন দেশে ফিরেন, বাংলাদেশের সব পত্রিকায় একটি শিরোনাম ছিল, শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি তাদের আপাতত কর্মসূচি স্থগিত করেছে। অথবা হিস্ট্রিক্যাল ফুটনোটগুলো আজকের প্রজন্মের সামনে তুলে ধরা দরকার, যে কি লড়াই সংগ্রাম শেখ হাসিনা করেছেন এই গত 4 দশকে। আপনি খুব ভালো করে জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1972 সালে 8ই জানুয়ারি লন্ডনে আসেন, তখন এডওয়ার্ড হিথ প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী, ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে। এবং শুধু এডওয়ার্ড হিথ না, বিরোধী দলের নেতা ছিলেন হ্যারল্ড উইলসন, তিনিও ছুটে গেছিলেন, 1.5 ঘন্টা তার সাথে ছিলেন। বঙ্গবন্ধুর একটি মাত্র বক্তব্য ছিল, আমার কোটি ভুবক্ষ মানুষের জন্য আপনারা এগিয়ে আসুন, আমার দেশকে স্বীকৃতি দিন। এবং এই যে জাতিসংঘের মহাসচিব, কমনওয়েলথের মহাসচিব তখন তার সঙ্গে দেখা করলেন মিস্টার স্মিথ, এই যে ধারাবাহিকতা শুরু হয়েছে, কখনো বঙ্গবন্ধু থামেননি। এবং তার কন্যা শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে কিন্তু সবসময় এগিয়ে চলেছেন। আজকের এই দিনে, তার এই জন্মদিনে আমাদের সকলের প্রার্থনা থাকবে, বাঙালি জাতিকে যেই জায়গায় বঙ্গবন্ধু দেখতে চেয়েছিলেন, সোনার বাংলা, তিনি বঙ্গবন্ধু প্রায় বলতেন যে আমি সুইজারল্যান্ড বানাবো বাংলাদেশকে। সেই জায়গায়, সেই যে সমৃদ্ধির জায়গায় আজকে বঙ্গবন্ধু কন্যা কিন্তু নিয়ে গেছেন। এবং সে রবীন্দ্রনাথের সে বিখ্যাত কবিতা, যে তোমার পতাকা যাহারে দাও, তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি। আপনি সব সময় শুধু মানুষের জন্য করেছেন। গত বছর এই সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমার থাকবার সুযোগ হয়েছিল। আমি যখন সে জায়গায় বসে আছি, আশেপাশে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি উপস্থিত। আমি যাদেরকে জিজ্ঞেস করলাম যে এরপরে কি আপনাদের নেতার বক্তৃতা কিনা, তাদের দেশের নাম জিজ্ঞেস করলাম। বলে না, এর 4-5 জন পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা।
আমরা সকলে তার বক্তৃতা শোনার জন্য বসে আছি। মানে যেই আন্তর্জাতিকভাবে যেই মর্যাদার আসনে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন, আপনার নিশ্চয়ই তার সাথে কথা হবে। এর মধ্যে কথা হবে কার সাথে? ডক্টর রুহুল আবিদ, নোবেল পুরস্কারের ভিতরে যে বাঙালির নামটি এসেছে এবারকার তালিকায়, মনোনয়নে যিনি পেয়েছেন, সেই তালিকায় রুহুল আবিদের সাথে আমার গত পরশু একটি 1 ঘন্টার একটি কথোপকথন হয়েছিল অনলাইন কনফারেন্সে। তিনি পুরোটা সময় তিনি তার বক্তৃতায় বললেন, আমি সিলেটের একটি চা বাগানে কাজ করার সৌভাগ্য হয়েছিল। বাংলাদেশের মানুষের জীবনের, বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যবস্থাপনায়, বাংলাদেশের অবকাঠামোয় তিনি যে পরিবর্তন এনেছেন, তিনি যে লড়াই করেছেন, এটা কিন্তু আমাকে বলতে দেওয়া হয় আন্তর্জাতিক পরিসরে, নিশ্চয়ই আমার সে সুযোগ হবে। আমি সেই যোগ্যতা অর্জন করেছি। আমি যেভাবে বিস্তৃত করতে পারবো, আমার খুব কষ্ট, বাংলাদেশের অনেকে তা বুঝতে চান না। এই যে মর্যাদার আসন, ছড়াকার কবি লেখক আমিরুল ইসলামের একটা বিখ্যাত কবিতার ছড়া আছে যে, তুমি মানে এই দেশনেত্রী চিরঞ্জীব, তুমি মানে এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা। আপনি তার যে প্রতিটা ভাষণ আন্তর্জাতিক পরিসরে, ইরিনা বোকাভো যিনি মহাসচিব ছিলেন ইউনেস্কোর, তিনি যখন তাকে শান্তি পদক পিস ট্রি উপাধি দিচ্ছেন, বক্তৃতায় 2014 সালে বক্তৃতায় বলছেন, এই সাহসী নারী আলোকবর্তিকা হিসেবে সারা পৃথিবীতে পথ দেখাচ্ছে। তা আমাদের খুব গর্ব, বুক ভরে যায়। এরকম একটা দেশের দায়িত্ব তিনি নিয়েছেন, যে দেশ দক্ষিণী বাংলার, বঙ্গবন্ধুর কথায় দক্ষিণী বাংলার। আপনি দেখেন জওহরলাল নেহরুর ছিলেন ভিশনারি নেতা, এবং তার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী, তিনি ছিলেন মিশনারি। কিন্তু আপনি যদি প্রেক্ষাপট দেখেন, আজকের বঙ্গবন্ধুর পথ ধরে শেখ হাসিনা যেই আন্তর্জাতিক মর্যাদায় বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন। আপনি খাদ্য সংকটের দেশ স্যার উল্লেখ করছিলেন, আপনি চিন্তা করতে পারেন এই 2 জন বিখ্যাত পণ্ডিত, যেটা স্যারের সাথে অনেকবার কথা হয়েছে, J.R. পার্কিনসন, জাস্ট ফ্যালান্ড, একজন নরওয়েজিয়ান আর একজন বিলেতি অর্থনীতি অধ্যাপক, তারা লিখেই ফেললেন, বাংলাদেশ যদি দাঁড়িয়ে যায়, পৃথিবী সব দেশ দাঁড়িয়ে যাবে। বাংলাদেশ আজকে খাদ্য উদ্বৃত্তের শুধু দেশ না, খাদ্য রপ্তানিকারক দেশ। জি, সুভাষ সিংহ রায়, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, যেটি আমরা সুভাষ সিংহ রায়ের কাছ থেকে জানলাম যে বাংলাদেশে এখন খাদ্য রপ্তানিকারক দেশ হিসেবে এসেছে। শেখ হাসিনার যে বঙ্গবন্ধু যে দুঃখিনী বাংলার কথা বলেছিলেন, সে দুঃখিনী বাংলার, দুঃখিনী মায়ের মুখে হাসি ফোটানোর যে কাজটি, সেটি শেখ হাসিনা আসলে দ্বারা কিভাবে সম্ভব হলো, বা তিনি কিভাবে এই দুঃখিনী বাংলাকে সামনের দিকে এগিয়ে নিলেন? এই কৃষির ক্ষেত্রে যদি দেখেন, কৃষিতে যে আজকে বিপ্লব, আজকে আমরা খাদ্যশস্য বাইরেও রপ্তানি করতে পারি। এই কোভিড ক্রাইসিসেও আমাদের মানে ফুড কোনো ক্রাইসিস নেই। এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনারই ক্রেডিট। জননেত্রী শেখ হাসিনা কৃষিমন্ত্রী যেই থাকুক, আমার একবার সুযোগ হয়েছিল 2001 সালে, ওই সময়ে যখন বিএনপি ক্ষমতায় খুব কাছাকাছি, আমাদের কিছু চিকিৎসক এবং পেশাজীবীর সাথে কথা বলার সুযোগ হয়েছিল। আমি তখন শুনেছিলাম, উনি বলেছে যে কৃষিমন্ত্রী যেই থাকুক, উনি প্রত্যেকটা সিজনে কখন সার দিতে হবে, কখন পানি দিতে হবে, কখন এই পেট্রোলের ডিজেলের দাম কমাইতে হবে, কখন বিদ্যুৎটা ওই সময় মাঠ লেভেলে নিরবিচ্ছিন্ন রাখতে হবে, প্রত্যেকটা জিনিস উনি নিজে মনিটর করেন। এবং যখন বাজেট হয়, তখন কৃষি উপকরণের বাজেটটা উনি নিজে দেখেন। বাজেট যাই হোক, উনি এটা নিজে দেখে নেন। এবং এই কারণেই আসলে কৃষিতে এত বিপ্লব, এবং সেই জন্যই আসলে আমরা অগ্রগতির। জননেত্রী শেখ হাসিনার অনেক দিক আমরা আলোচনা করতে পারি। আজকে দেখেন, যোগ করি, গত 10 বছরে আপনি শুধু 75,000 কোটি টাকা শুধুমাত্র এই সারের ভর্তুকিতে দেওয়া হয়েছে। সারের জন্য এখন আর আন্দোলন করতে হয় না, সার মানুষকে খুঁজে, মানুষ সার খুঁজতে হয় না। দেখুন, আমরা এই অনেকগুলো দিক আমরা আলোচনা, আজকে নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার কথা যদি দেখেন, জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্বে অনেক সাময়িকতা আমরা দেখেছি যে বিশ্বের অনেক চিন্তাবিদদের মধ্যে অন্যতম একজন। উনি অনেক বিশ্বের অনেক আন্তর্জাতিক সাময়িকতা আমরা দেখেছি, লেখা দেখেছি যে ওনার সম্বন্ধে, যে এই মুসলিম একটি কান্ট্রিতে, এই মুসলিম একটি দেশে এই নারীর শিক্ষা এবং ক্ষমতায়ন
যে উনি সুকৌশলে যেটা প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে, এইটার অনেক প্রশংসা করেছেন। এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনার যোগ্যতা। আজকে আমাদের দেশে যে নারীর ক্ষমতা, নারী শিক্ষার যে এত অগ্রগতি, এইটা জননেত্রী শেখ হাসিনার কেরিশমা বিশ্বে কোনো নেতৃবৃন্দ নাই। আপনি যদি দেখেন, উনি অসম্ভব সাহসী এবং মৃত্যুকে ভয় পান। 19 বার উনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এই আজকে আমরা যদি এই 75 খুনিদের বিচারের কথা চিন্তা করি, জঙ্গিদের বিচারের কথা চিন্তা করি, আজকে যুদ্ধ অপরাধী বিচারের কথা চিন্তা করি, জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ না হলে এই বিচার সম্ভব ছিল না। আপনারা জানেন জন কেরি এবং বান কি মুনও ইন্টারফেয়ার করেছিল এই বিচারের ক্ষেত্রে, কিন্তু ওনার স্ট্রং মানসিকতার কারণে, শক্তিশালী মানসিকতার কারণে আজকে এই বিচারগুলোও কিন্তু আমাদের দেশে সম্ভব হয়েছে করতে। তো আমরা মনে করি আজকে দেখেন, ভবিষ্যতে প্রজন্মে হয়তো আরও অনেক যুগ যুগ পরে জননেত্রী শেখ হাসিনাকে মনে রাখবে। আজকে জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখাচ্ছে, একের পর এক স্বপ্ন বাস্তবায়ন করছে। আজকে 2021 সালের কথা বলেন, 2030-এর কথা বলেন, 2041-এর উন্নত বিশ্বের স্বপ্ন এবং 2100 সালে যে ডেল্টা প্লেনের স্বপ্ন, পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রনায়ক এরকম পরিকল্পনা নাই। সুতরাং আমি মনে করি এই যে ভিশনারি লিডারশিপ, এই ভিশনারি লিডারশিপের মাধ্যমে আসলে বাংলাদেশকে উনি নেতৃত্ব দিচ্ছেন এবং আন্তর্জাতিক বিশ্বে এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরা একটা বিরতি নিয়ে আসবো দর্শক। লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। বিরতির পর আমরা ডক্টর সৈয়দ মোহাম্মদ আরিফ হোসেন স্যার আপনার কাছে যেতে চাই। সেটি আমরা আলোচনা করছি যে বাংলাদেশের নেতৃত্বে শেখ হাসিনা বা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। আমি যদি প্রশ্ন করি আপনাকে যে বিশ্বনেতা শেখ হাসিনা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, ব্যক্তি শেখ হাসিনা, কাকে এগিয়ে রাখবেন বা তিনজনের মূল্যায়ন কি আলাদা হবে? ধন্যবাদ। 4 বার প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা যা বলেছেন, যা করেছেন, তার মধ্য থেকে অনায়াসে আমি বার করে নিতে পারি যে শুধু বাংলাদেশের জন্য তিনি ভাবেননি, বলেননি, বলেছেন সারা বিশ্বের মানুষের জন্য। এই যে সর্বসাম্প্রতিক তার যে জাতিসংঘ ভাষণ, সেখানেও তিনি বিশ্বের কথা বলেছেন। এবং সেই জন্য বিশ্ব নেতা তখনই হওয়া যায় যখন সারা বিশ্বের সব মানুষের হয়ে কথা বলা যায়। যেমন বঙ্গবন্ধুকে আমি সবসময় বলেছি যে তিনি শুধু বঙ্গবন্ধু নন, বিশ্ববন্ধু। কারণ আলজিয়ার্স জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে যখন বঙ্গবন্ধু বললেন বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে, ফিডেল কাস্ট্রো উঠে এসে বুকে জড়িয়ে ধরে বললেন, মুজিব এটা তো আমারও কথা। তো শেখ হাসিনা ঠিক একইভাবে অজস্র অসংখ্যবার সারা বিশ্বের সব মানুষের হয়ে কথা বলেছেন। তো সেই জন্য তার নেতৃত্ব শুধুমাত্র বাংলাদেশের বৈশ্বিক পরিমণ্ডলে সীমিত করে আমরা বিচার করা উচিত হবে না আমাদের, তা বরং সারা বিশ্বের প্রেক্ষাপটে। তো এ প্রসঙ্গে আর একটা কথা বলে নেই, আমরা তো তার নেতৃত্ব নিয়ে অনেক কথা বলছি এখানে। দেখুন, শেখ হাসিনা যদি বাংলাদেশে হাল না ধরতেন তাহলে কি বিনামূল্যে 35 কোটি বই বিতরণ সম্ভব হতো? সারা বিশ্বে কোনো দৃষ্টান্ত নাই, কিন্তু শেখ হাসিনা এটা করেছেন। তো আমি শেষ কথাটা বলে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে 1981 17 মের আগ পর্যন্ত তিনি যা ছিলেন তাতে করে ইতিহাসের পাদটিকা বা সমাপ্তিটিকা, আজকাল পাদটিকা ব্যবহার করি না আমরা, ফুটনোট ব্যবহার করি না, করি সমাপ্তি নোট, এন্ড নোট। তো তিনি হয় পাদটিকা অথবা সমাপ্তিটিকা হয়ে থাকতেন। কিন্তু 17 মে থেকে ইতিহাসের পাতা হতে থাকলেন এবং এখন ইতিহাসের পাতা হয়ে তিনি অবস্থান করছেন। অর্থাৎ তিনি ইতিহাস, সেই ইতিহাস, বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে, বিশ্বের ইতিহাস লিখতে গেলে, জাতিসংঘের ইতিহাস লিখতে গেলে শেখ হাসিনাকে বাদ দিয়ে
ইতিহাস লেখা যাবে না। এটাই আমার শ্লাঘার কারণ যে আমার প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী যে শ্লাঘাটা বঙ্গবন্ধুকে বোধ করে, সেই বোধটা আবার আমার মধ্যে আবার চলে আসছে যখন শেখ হাসিনাকে নিয়ে ভাবছি যে তিনি ইতিহাসের পৃষ্ঠা হয়ে আছেন, পাতা হয়ে আছেন, পাদটিকা নন বা সমাপ্তিটিকা। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। সুভাষ সিংহ রায়, আমরা যেটি আলোচনা করছিলাম যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ, যেটি স্যার বললেন যে সে ইতিহাসের মানে শেখ হাসিনাই ইতিহাস, বাংলাদেশের ইতিহাস শেখ হাসিনারই। আগামী দিনের মূল্যায়ন কি হবে বা আপনার পর্যবেক্ষণ কি? অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন যে বিশ্লেষণটি দিয়েছেন যথার্থ একটি বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণের সাথে আমি একটু যোগ করব যে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত একটি গান আছে, এটা সেই গানটার আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় যে এক্ষেত্রে খুবই প্রযোজ্য, যে আপন জনে ছাড়বে তোরে ভাবনা করা চলবে না, শুনে তোমার মুখের বাণী আসবে ফিরে বনের প্রাণী, হয়তো তোমার নিজের ঘরে পাষাণ হিয়া গলবে না। সারা পৃথিবী যখন বলছে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক বিস্ময়কর উন্নয়ন ঘটেছে, এবং জাস্টিন ট্রুডো আজ থেকে 2-3 বছর আগে এই গণমাধ্যমে কিন্তু সব জায়গায় এসেছে, জাস্টিন ট্রুডো জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের যে এত যে উন্নয়ন, এই যে ম্যাজিক, এই ম্যাজিক আপনি কোত্থেকে পেলেন? অথচ বাংলাদেশের অনেকের হৃদয়ে কিন্তু গলে না। তা ওই গানটি খুব যথার্থ। বারাক ওবামা তার যখন পিতৃপুরুষের জন্মভূমিতে যে তার বক্তৃতায় যখন বলেন যে ওই দেশটির উচিত বাংলাদেশকে অনুসরণ দুটো করা। দেশকে অনুসরণ করা, একটা বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, আর একটা জিম্বাবুয়ে। অথচ বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু এটা ফলো করে প্রচার হয় না, আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের দেখতে হয়। ডক্টর আজিজ খুব যথার্থই বলেছেন, এবারও জাতিসংঘের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তিনি লিঙ্গ বৈষম্য যে সামগ্রিকভাবে যে কথাটি বলেছেন, 72.6% কমিয়ে আনা হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নের যে নারীদের অবদান, সেই অবদান তিনি যেভাবে স্বীকার করেছেন এবং তুলে ধরেছেন, মহামারী মোকাবেলায় সকল কার্যক্রমে নারীদের যে ভূমিকা, একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কবে কি বলেছে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তো অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, জবরদখল করে সরকার প্রধান হয়েছেন, তারা তো অনেকেই বিশ্ব সভায় গিয়েছেন, তারা কেউ কিন্তু শেখ হাসিনার মতন এই সম্বর্ধনা পাননি। আমি শেষ করছি, 2016 সালে 21শে সেপ্টেম্বর, আপনি গুগলসে এখন সার্চ করে বের করতে পারেন যে প্রজেক্ট সিন্ডিকেট নামে একটি গুরুত্বপূর্ণ সংস্থা আছে, যারা একসাথে পৃথিবীতে 155টি দেশে একসাথে একই লেখা ছাপায়। বাংলাদেশের দুটি পত্রিকাদের সাথে চুক্তিবদ্ধ, প্রথম আলো এবং ডেইলি স্টার। এই যে সেই লেখাটি 2016 সালের, অভিবাসন ব্যবস্থাপনা সঠিক হতে হবে। এবারও জাতিসংঘের অধিবেশনে তিনি তার বক্তৃতা বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 25 সেপ্টেম্বরে তার বক্তৃতায় খুব স্পষ্ট করে বলেছিলেন। এবং এই যে নিপীড়িত মানুষের পক্ষে স্যার যেটা বললেন যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, ফিদেল কাস্ট্রো কি বলেছিলেন? ফিদেল কাস্ট্রো আর একটি কথা বলেছিলেন যে শেখ মুজিব সাম্রাজ্যবাদ সবসময় আমাকে টার্গেট করত, যে তাদের প্রধান শত্রু আমি, এবার আমি অনেক নিরাপদ হয়ে গেলাম, এবার আমাকে বাদ দিয়ে তোমাকে অনুসরণ করবে। আজকের এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনের এই সময়ে খুবই মনে পড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আব্দুল গফফার চৌধুরী তার এক লেখার মধ্যে উল্লেখ করেছেন, যেটা আমি আজকে বাংলা ট্রিবিউনে আমার লেখার মধ্যে শেষ করছি। বলেছিলেন যে কথা সাহিত্যিক শওকত ওসমান একবার তাকে হাত ধরে ফেলেছিলেন এক অনুষ্ঠানে 93 সালে, যে বলছে যে দোহাই গফফার, তুমি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু লিখো না, এই জীবনে তো অনেক ডান বাম অনেক নেতা দেখলাম, কিন্তু ক্রাইসিসের সময় শেখ হাসিনা ছাড়া কাউকে পাওয়া যায় না। জি, সুভাষ সিংহ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের হাতে সময় কম, না
আরও অনেক বেশি আলোচনা করা যেত। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, যেটি সুভাষ চন্দ্র রায় বলেন যে শেখ হাসিনার নেতৃত্বে গুণাবলীর মধ্যে কোন বিষয়টি অনন্য, যেটি আপনার দৃষ্টিতে? দেখুন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চৌকস নেতৃত্ব। আমরা যদি একজন মানবিক নেত্রী হিসেবে দেখি, দক্ষ নেত্রী হিসেবে দেখি, জনগণের জনপ্রিয়তা দেখি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখি যে জননেত্রী শেখ হাসিনা একদম ইউনিক একটি নেতৃত্ব। আন্তর্জাতিক বিশ্বে যদি আমরা দেখি ওনার অবস্থান, সেই ক্ষেত্রেও বিশ্ব নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। আমরা জননেত্রী শেখ হাসিনার অনেক আলোচনার দিক আছে। জননেত্রী শেখ হাসিনার আসলে যা বলেন, অনেক কঠিন কথা সহজে বলেন, লেখেটেকেও লেখেন না। জননেত্রী শেখ হাসিনা 10 থেকে 12টি গ্রন্থও লিখেছেন, অনেক প্রবন্ধ আছে যেগুলো নাকি অনেক শিক্ষণীয়। যেমন আপনার গণচীন থেকে 93 সালে যখন ফিরে আসলো, তখন উনি রেখেছেন যে শিক্ষিত জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। সেই ক্ষেত্রে উনি আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা, চীন, জাপান, মালয়েশিয়া, এই সমস্ত দেশের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের দুর্বল শিক্ষা ব্যবস্থাটা উনি তুলে ধরেছেন। আমরা যদি দেখি যে 93 সালে সবার উপরে মানুষ সত্য, ওনার প্রবন্ধ অনেক পপুলার হয়েছিল। উনি তখনকার এই দ্বিতীয় বিশ্বের পরে এই আর্তমানবতার যে অবস্থা এবং শিশু এবং নারীদের বিশেষ করে যে অবহেলা, মানবতার দিক চিন্তা বিবেচনা করে উনি লিখেছেন। 2007 সালে আমরা দেখেছি যে প্লিজ সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই ক্ষেত্রে উনি আমরা মানুষের ঢালাওভাবে রাজনীতিবিদদের চরিত্র যাতে নষ্ট না করা হয়, যার প্রকৃত অবস্থান সেটা বলা হয়। আসলে জননেত্রী শেখ হাসিনা সেটা চতুর্মুখী এবং সব দিকে ওনার। আমরা যদি শেষের দিকে এই যে আমাদের কোভিড মোকাবেলায় আমি দু একটা কথা বলতে চাই। কোভিড মোকাবেলায় দেখেন উনি এই বাংলাদেশের শুধু কোভিড মোকাবেলার প্রস্তুতি না, উনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে চিন্তা করেছেন, সার্কের সাথে সমন্বয় করেছেন। উনি বিশ্বে 5 দফা প্রস্তাব দিয়েছেন। উনি সিটিজেন গ্লোবাল ফান্ডের টাকা জমা দিয়েছেন। উনি এই গার্ডিয়ান পত্রিকায় জলবায়ু এবং করোনার আন্তর্জাতিক বিশ্বের এবং সমন্বয় আলোচনা একত্রে নেতৃত্ব, বিশ্ব নেতৃত্বের কথা বলেছেন সবাইকে। এই গত জাতিসংঘেও উনি বলেছেন যে এটা বিশ্ব নেতৃত্বের ব্যাপার, ভ্যাকসিন আন্তর্জাতিক সম্পদ, সেটা ভাগ করবে WHOর নেতৃত্বে, সবাই ভাগ করবে। সাধারণ বিশ্বের, শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের গণমানুষ, সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন পায়, সেই ব্যাপারে উনি আলোকপাত করেছেন। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনার যে দৃষ্টিভঙ্গি, এইটা আসলে শুধু বাংলাদেশের মানুষের, গণমানুষের জন্য, বিশ্ব নেতৃত্ব এবং বিশ্বের গণমানুষের, নিপীড়িত মানুষের কথাই উনি চিন্তা করেন। এবং সেই প্রেক্ষাপটে ওনার এই যে করোনা মোকাবেলার যে ওনার অবস্থান, এটা আসলে খুব প্রশংসনীয়। দেখুন, ভ্যাকসিনের ব্যাপারে উনি যে উদ্যোগ নিয়েছেন, সংসদে কথা বলে একদম 17 কোটি মানুষকে আশ্বস্ত করেছেন যে ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা নেই, পৃথিবীর যে দেশেই নির্ভরযোগ্য ভ্যাকসিন পাবো সেই দেশ থেকে আমরা আনবো, অর্থনৈতিকভাবে প্রস্তুত এবং কূটনৈতিক তৎপরতা চলছে। এই রকম আশ্বস্ত কোন দেশে করবে? এবং প্রণোদনা, বিশ্বের প্রথম দেশ বাংলাদেশে আসলে প্রণোদনা দিয়েছে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনাকে দেখে অন্যান্য দেশ প্রণোদনা দিয়েছে। সুতরাং এটা একটা আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার জননেত্রী শেখ হাসিনা। যে অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আমাদের সাথে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে নিরন্তর শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে লেট এডিশন। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।